রোল করছি যারা এখন প্রেজেন্ট আছে রেসপন্স আইডি 16 নিলয় 24 মিথুন 24 মিথুন 27 রবিন Sir, 24 sir. Present. 24 আছে না 27 আছে 27 আছে স্যার 39 তাপমিত 58 অর্ণব Yes, sir. 66 Yes, sir. Yes, sir. 67 Munir 67 Jawan okay join to the club 68 Zarin স্যার ও নেট প্রবলেম বললো আচ্ছা কথা বললো ডিসকাউন্ট হয়ে গেছে 69 রাফসান আচ্ছা তো Yes, sir. 74 রাহাত Yes, sir. 87 Injaman Yes, sir. 89 Ishita Yes, sir. 99 Jahid Yes, sir. 112 Naksan 112 Naksan Sir, present. 115 Salman Yes, sir. 67 62 Nishant Yes, sir. 67 बोला मुने जी sir. 65 Yes, sir. 106 Romana যেটা সম্ভবত লেখ হবে ইনফর্ম করছে 106 109 113 ক্লাসে আছে সম্ভবত 16 নিলয় আসছো Yes, sir. Sir, 16 present. হ্যাঁ ঠিক আছে আচ্ছা, ঠিক আছে বাকি আসি তো আচ্ছা আজকে আমরা শুরু করছি তাহলে আমাদের টপিক হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এন্ড মেইন মেমরি ইউনিট আমরা পরিচিত সিপিইউ বা মেমরি ইউনিট সম্পর্কে আইডিয়া আসতে হবে আমরা কম্পিউটার আর্কিটেকচারে পড়েছো কিছু অংশ একটু পড়া হচ্ছে তারপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাথে আইডিয়া হচ্ছে কোর্সগুলো অ্যাকচুয়ালি এগুলা কভার হয়েছে মোটামুটি এটা কিন্তু হার্ডওয়্যারের পার্ট তো ফার্স্ট এই পাঁচটা পার্ট দেখব এর মধ্যে নাম্বার 1 সিপিইউ কনফিগারেশন মেইন মেমরি কনফিগারেশন নাম্বার 3 ইনস্ট্রাকশন এন্ড অ্যাড্রেস নাম্বার 4 সার্কিট কনফিগারেশন অফ ALU arithmetic logic unit and number 5 হচ্ছে high speed technologies so একটা করে শুরু করি the first হচ্ছে CPU configuration স্যার আপনার সাউন্ড একটু কম শোনা যাচ্ছে কোনটা সাউন্ড পাচ্ছ নাকি আমার ভয়েস লো কোনটা হচ্ছে স্যার ভয়েস একটু লো স্যার এখন কি শুনতে পাচ্ছ এখন কি শুনতে পাচ্ছ স্যার একটু বেটার আচ্ছা মানে কথা যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবা হ্যাঁ এখন কি বুঝতে পারা যায় কথা জি স্যার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বলার জন্য তো আমাদের টপিক হচ্ছে ফার্স্ট আমরা সিপিইউ কনফিগারেশন দেখব দেখো ফার্স্ট পয়েন্টে কি বলছে data processing in computers takes place in the steps of input processing output আমরা জানি তাই না আমরা ফার্স্ট ইনপুট নেই তার উপরে প্রসেসিং হয় তারপর হচ্ছে সেটা প্রসেস করে ইনপুটের এগেইনস্ট একটা আউটপুট আসে সেকেন্ড পয়েন্টে কি বলছে CPU or central processing unit handles processing in this series of steps is composed of a control unit and an arithmetic and logical unit so মাঝখানে যে প্রসেসিং অংশটা
এটা অ্যাকচুয়ালি কে হ্যান্ডেল করে, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। থার্ড কি বলছে দেখো, programs or instructions recorded in the main memory unit are read in the CPU one by one, and the control unit issues directions to each device on the basis of the contents of the instruction for processing. So তোমাদের কিন্তু এগুলো জানার জিনিস, জাস্ট একটু মনে করা দিচ্ছি, তাই না? মনে পড়ার কথা। আমাদের যে সিপিইউটা কি কি দিয়ে মানে ফর্ম হয়, কন্ট্রোল ইউনিট থাকে আর হচ্ছে এএলইউ থাকে, তাই না? অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে। তো কন্ট্রোল ইউনিট থেকে কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোল স্টেটমেন্ট গুলো চায়। অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে প্রসেসিং গুলো করে, তাই না? প্রসেসিং কোন সময় কোনটা করবে, কোন ইনস্ট্রাকশন করবে, কার কাছে কি পাঠাতে হবে, এই ধরনের ডিসিশন গুলো কিন্তু কন্ট্রোল ইউনিট থেকে আসে। এখানে সেটাই বলা হচ্ছে, CPU one by one read করে and the control unit issues directions. So direction গুলো পাঠানোর কাজ হচ্ছে কন্ট্রোল ইউনিটের। CPU is composed of following devices and components. CPU এর মধ্যে কি কি আছে দেখো, ফার্স্ট কন্ট্রোল ইউনিট আছে, তারপরে ALU আছে, অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট আছে, তারপর হচ্ছে রেজিস্টার আছে, তারপর হচ্ছে ক্লক জেনারেটর আছে, আর হচ্ছে বাস, তাই না? সো মূলত এই পাঁচটা জিনিস নিয়ে আমাদের সিপিইউটা ফর্ম করে। ওকে, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট, রেজিস্টার, ক্লক জেনারেটর এন্ড বাস। আমরা প্রত্যেকটা আলাদা করে দেখবো। ফার্স্ট অফ অল কন্ট্রোল ইউনিট, একটু আগেই বললাম। তারপর বলছি কন্ট্রোল ইউনিট ইজ এ ইউনিট দ্যাট ডিকোডস দ্য ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড এন্ড গিভস ডিরেকশন টু ইচ ডিভাইস। মানে আমরা প্রোগ্রামে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশনগুলো ডিকোড করার কাজ কে করে, কন্ট্রোল ইউনিট করে, এবং সেই ইনস্ট্রাকশনের উপর বেস করে এই ডিরেকশনগুলো পাঠায় প্রত্যেকটা ডিভাইসে। প্রত্যেকটা ডিভাইসে না, মানে যখন যে ডিভাইসের কাছে প্রয়োজন পাঠানো সেই ডিভাইসের কাছে পাঠায়। It is composed of a decoder, instruction decoder that interprets the instruction to be executed instruction. So the instruction actually execute করতে হবে, সেই ইনস্ট্রাকশনকে ডিকোড করার জন্য একটা ডিকোডার থাকে কন্ট্রোল ইউনিটের মধ্যে। এই ডিকোডারই ইনস্ট্রাকশনকে ডিকোড করে এবং ডিকোড করার পরে প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় ডিরেকশনগুলো সে বিভিন্ন ডিভাইসে পাঠায়। এরপর হচ্ছে অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট। Arithmetic and logical unit is a unit that performs computations inside computers. It is composed of an ALU, arithmetic logical unit, that uses an adder for addition, a complementer for calculating complements, and such other components. So ALU এর মধ্যে কিন্তু কিছু কিছু পার্ট থাকে, আমরা ফুল অ্যাডার, হাফ অ্যাডার এগুলো পড়ছিলাম না, ডিপিটি তে মনে হয় পড়া হয়েছিল সম্ভবত। তো এগুলো মিলাই কিন্তু আমাদের ALU তৈরি হয়, এবং ALU কাজ হচ্ছে কম্পিউটেশনের কাজগুলো করা, ক্যালকুলেশন করা আসলে। এরপর আসো রেজিস্টার, থার্ড পার্ট। Register is a device used for temporarily storing various data inside the CPU. CPU যে প্রসেসগুলো করবে বা কম্পিউটেশনগুলো করবে, এর জন্য ডেফিনেটলি ডেটা প্রয়োজন, তাই না? ডেটাগুলো কোথায় রাখা হবে? টেম্পোরারিলি ডেটাগুলো স্টোর করার জন্যই অ্যাকচুয়ালি রেজিস্টারের কাজ। আমরা জানি মেইন মেমোরি বা সেকেন্ডারি মেমোরিতে রাখলে তখন কিন্তু রিড রাইট করতে টাইম প্রয়োজন হয়, তখন তাহলে ফার্স্ট কাজগুলো হবে না। যদি ফার্স্ট কাজ হয় সেজন্য আমরা রেজিস্টার ইউজ করি বা রেজিস্টার ইউজ করা হয়, কিন্তু এটাতে পার্মানেন্ট ডেটা স্টোর করার জন্য না, টেম্পোরারি ডেটা স্টোর করার জন্য। Different types of registers are available according to the type of data to be stored. So কি মানে কি ধরনের ডেটা স্টোর করা হবে তার উপর বেস করেই রেজিস্টারগুলোকে ক্লাসিফাই করা হয়, ঠিক আছে? সো মেইন রেজিস্টার্স আর অ্যাজ ফলোস। দেখো মেইন যে রেজিস্টারগুলো ইউজ করা হয় সেগুলো এখানে ডিসপ্লে করা হচ্ছে। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ এই ধরনের এই অংশগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। কোন রেজিস্টারে কি কাজ, কখন কোন রেজিস্টার ইউজ করা হয়, এই ধরনের কোশ্চেন। ফার্স্টটা খেয়াল করো, ইনস্ট্রাকশন রেজিস্টার। নেম থেকে বোঝা যাচ্ছে এখানে ডেফিনেটলি ইনস্ট্রাকশন থাকবে, এর জন্য এই নামটা ইনস্ট্রাকশন রেজিস্টার হয়েছে। ইট স্টোরস দ্য ইনস্ট্রাকশনস টু বি এক্সিকিউটেড। It is composed of an instruction part and an address part. So instruction register এর মধ্যে ইনস্ট্রাকশন থাকবে, কিন্তু এখানে এই ইনস্ট্রাকশন রেজিস্টারগুলো দুইটা অংশে তৈরি হয়, একটা হচ্ছে ইনস্ট্রাকশন পার্ট, একটা হচ্ছে অ্যাড্রেস পার্ট। ইনস্ট্রাকশন পার্টে ইনস্ট্রাকশন থাকে, অ্যাড্রেস পার্টে হচ্ছে অ্যাড্রেস থাকবে। এটা অ্যাকচুয়ালি কি কাজে লাগবে,
তুমি একটু পরেই দেখবো যে অ্যাড্রেস পার্ট অ্যাকচুয়ালি কেন প্রয়োজন হয় আমাদের বা এখানে কি থাকে। সেকেন্ডটা দেখো ইনস্ট্রাকশন অ্যাড্রেস রেজিস্টার, এটাকে আবার প্রোগ্রাম কাউন্টার আর প্রোগ্রাম রেজিস্টার বলা হয়। ইনস্ট্রাকশন অ্যাড্রেস রেজিস্টার or program counter or program register. প্রোগ্রাম কাউন্টার নামটা তোমাদের কাছে পরিচিত হওয়া উচিত। দেখো it stores the address বলতে কি বোঝানো হচ্ছে storing position in the main memory of the instruction to be executed next। মানে কারেন্ট যে ইনস্ট্রাকশনটা ফেচ করে নিয়ে আসলো মেন মেমরি থেকে হোক যেখান থেকে হোক, ধর কোনো জায়গা থেকে কারেন্ট ইনস্ট্রাকশনটা ফেচ করে নিয়ে আসছে, এরপরে কোন ইনস্ট্রাকশনটাকে সে ফেস করবে, এই অ্যাড্রেসটা কোথায় পাবে? এই অ্যাড্রেসটা স্টোর করার জন্য এই রেজিস্টার ইউজ করা হয়, এটা হচ্ছে ইনস্ট্রাকশন অ্যাড্রেস রেজিস্টার। এটাকে প্রোগ্রাম কাউন্টার বলা হয় অথবা প্রোগ্রাম রেজিস্টার বলা হয়। প্রোগ্রাম কাউন্টার বা প্রোগ্রাম রেজিস্টার কেন? কারণ প্রোগ্রামের সাথে রিলেটেড, প্রোগ্রামে কার কোন স্টেটমেন্টের পরে কোন স্টেটমেন্ট আছে সেটা অ্যাকচুয়ালি এই রেজিস্টারের মাধ্যমে আমরা বুঝতে পারবো। কারণ একটা স্টেটমেন্ট যখন একটা স্টেটমেন্ট যখন ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট করা হচ্ছে, ডেফিনেটলি তার পরের যে ইনস্ট্রাকশনটা ছিল সেটা এক্সিকিউট করা উচিত, সেই অ্যাড্রেসটাই এই যে রেজিস্টারের মধ্যে স্টোর করা হবে। সেটাকে আমরা প্রোগ্রাম কাউন্টার বলতে পারি, প্রোগ্রাম রেজিস্টার বলতে পারি অথবা ইনস্ট্রাকশন অ্যাড্রেস রেজিস্টার বলতে পারি। সো এখানে একটা অ্যাড্রেস থাকবে, এটা আমরা বুঝতে পারতেছি। 3 নম্বর হচ্ছে জেনারেল রেজিস্টার, অনেক সময় জেনারেল পারপাস রেজিস্টার বলা হয়। It is used for various purposes such as storing the data to be processed. তো সাধারণ যে কাজগুলো করার জন্য স্পেসিফিক না, সাধারণ রেজিস্টার নেম থেকে বোঝা যাচ্ছে জেনারেল রেজিস্টার। এখানে আমরা ধরো অ্যারিথমেটিক অপারেশন হবে, ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেশন করতে গেলে দুইটা অপারেন্ড লাগবে, তাই না? দুইটা ডেটা আমাদের প্রয়োজন। সেই দুটো ডেটা কোথায় থাকবে, কোথায় স্টোর করা হবে, সেটাই কিন্তু এই জেনারেল রেজিস্টারে স্টোর করা হয় এই ধরনের ডেটা। দেন ফোর্থ হচ্ছে অ্যাকুমুলেটর। It stores the data for performing computations. It is sometimes substituted with a general register. So computation করার জন্য এই অ্যাকুমুলেটরটা হেল্প করে, কম্পিউটেশনের যে ডেটাগুলো থাকে সেগুলো সেখানে স্টোর করে। তো এটা কিন্তু এবং জেনারেলটা কাছাকাছি, তাই না? এই জন্যই বলা হচ্ছে it is sometimes substituted with a general register. এরপরটা দেখো বেস অ্যাড্রেস রেজিস্টার। বেস অ্যাড্রেস রেজিস্টার it stores the beginning address of program, বিগিনিং অ্যাড্রেস অফ প্রোগ্রাম আর হচ্ছে বেস। এগুলো দেখে একটু মনে রাখতে হবে, কিন্তু সব কিন্তু পড়ার টাইম আর হবে না পরীক্ষার আগে। এখন যেগুলো বলা হচ্ছে এগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। বেস বলতে আমরা কি বুঝি? ভিড়, তাই না? সো এখান থেকে মনে রাখতে হবে যে এটা প্রোগ্রামের যে বিগিনিং অ্যাড্রেসটা সেটাই স্টোর করবে, বেস অ্যাড্রেস রেজিস্টার। তারপর হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার। ইট স্টোরস দ্য ইন্ডেক্স ফর অ্যাড্রেস মডিফিকেশন। অ্যাড্রেস মডিফিকেশন একটা মানে টেকনিক, আসলে প্রসেস, এটা সম্পর্কে আমি একটু পরে জানবো। একটু মনে রাখো এখন ইন্ডেক্স রেজিস্টার হচ্ছে অ্যাড্রেস মডিফিকেশনের ইন্ডেক্স গুলো স্টোর করে। এরপরে ফ্ল্যাগ রেজিস্টার। আমরা ফ্ল্যাগ ভ্যারিয়েবল কিন্তু পরীক্ষা প্রোগ্রামিং এর সময় ইউজ করি ফ্ল্যাগ ভ্যারিয়েবল, তাই না? এটা স্পেসিফিক কারণে ইউজ করি আমরা। ধরো কোনো একটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল কোনো একটা ভ্যালু দিয়ে আমরা কোনো একটু কিছু মিন করি আসলে, যে ফ্ল্যাগের ভ্যালু যদি অন হয় তাহলে আমরা একটা কাজ করব, ফ্ল্যাগের ভ্যালু 0 হলে আরেকটা কাজ করব, বা অন্য কোনো ডিসিশন হতে পারে বা অন্য অপারেশন হতে পারে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য ফ্ল্যাগ। তো ফ্ল্যাগ রেজিস্টার অ্যাকচুয়ালি সেটাই মিন করে এখানে। ইট স্টোরস দ্য ইনফরমেশন অফ এ সার্টেন স্ট্যাটাস whether the results of computations are positive or negative etc. মানে কোনো একটা কিছুর স্ট্যাটাস আর কি, সেটা স্টোর করে ফ্ল্যাগ রেজিস্টার। Depending on the status of the register, the next action such as branch is destination of the condition branch instruction is decided. So flag register যে স্ট্যাটাসটা স্টোর করছে এটা অ্যাকচুয়ালি কি জন্য স্টোর করা হচ্ছে? আমরা কোনো একটা কাজ করব তার উপর বেস করে, তাই না? সেজন্যই এটাই বলা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য স্ট্যাটাস অফ দ্য রেজিস্টার। সো এই রেজিস্টারের যে স্ট্যাটাস থাকবে বা ভ্যালু থাকবে তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তার নেক্সট অ্যাকশনটা কিন্তু আসবে বা ডিসিশনটা নেওয়া হবে নেক্সট অ্যাকশনের। The last one, PSW, program status word. It stores the running status of a program, value of the program counter, value of the flag state, etc. Program status word, এটা খেয়াল করো, program status মানে কারেন্টলি প্রোগ্রামটা কি অবস্থায় আছে। এখন কারেন্টলি ধরো প্রোগ্রামে দুটো ভ্যারিয়েবল আছে, তো দুটো ভ্যারিয়েবলের ভ্যালু কি হবে, এখন নেক্সট ইনস্ট্রাকশন কোনটা এক্সিকিউট করবে, এখন কোনটাকে এক্সিকিউট করা হচ্ছে, এখন যে ফ্ল্যাগ ভ্যারিয়েবল গুলো ছিল, ফ্ল্যাগ রেজিস্টার গুলো ছিল, তার ভ্যালুগুলো কি কি আছে সবগুলো স্টোর করা হবে।
স্টোর করার জন্য ডেফিনেটলি একটা স্পেস হবে না, সেই জন্য বলা হচ্ছে কিন্তু ওয়ার্ড। খেয়াল করো ওয়ার্ডের মধ্যে আমরা মাল্টিপল, মানে ওয়ার্ড বলতে একটু বড় স্পেসকে মিন করে নরমালি। তো এটার মধ্যে দেখছিলাম রেজিস্টারের মধ্যে রেজিস্টার। তো এখন আমরা দেখবো হচ্ছে ক্লক জেনারেটর। ক্লকটা কি জন্য লাগে? সিনক্রোনাইজেশনের জন্য লাগে, তাই না? আমরা ইনস্ট্রাকশন গুলো যে প্রসেস করব বা ডিরেকশন গুলো যে যাবে বিভিন্ন ডিভাইসে, তাদের মধ্যে অবশ্যই সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয়। এই সিনক্রোনাইজেশনের জন্য এই ক্লক রেজিস্টারটা কাজ করে। ফার্স্ট পয়েন্ট, ক্লক জেনারেটর রেজিস্টার বলে ফেলছি। Clock generator is a device for generating signals or clock signals in order to synchronize and control the timing of operations between various devices inside computers. So আমরা যে বিভিন্ন অপারেশন গুলো চলবে কম্পিউটারের মধ্যে, সেগুলোকে সিনক্রোনাইজ করার জন্য এবং কন্ট্রোল করার জন্য আমাদের ক্লক জেনারেটর সিগন্যাল জেনারেট করবে। এগুলোকে আমরা ক্লক সিগন্যালও বলি, ঠিক আছে? Second point, the speed of generating clock signals is shown with clock frequency. যেমন দেখো যখন আমরা প্রসেসর এর একটা প্রপার্টি কিন্তু ক্লক ফ্রিকোয়েন্সিটা, তাই না? আমরা বলি না যে প্রসেসরটা কত মেগাহার্টজ, 2.2 মেগাহার্টজ টু আপ টু 4.2 মেগাহার্টজ। এই মেগাহার্টজ অ্যাকচুয়ালি কি, তো বেশি হয় তত ভালো নাকি খারাপ? বেশি হলে ডেফিনেটলি ভালো, কারণ কি সে বেশি ফাস্ট, মানে ক্লক জেনারেশনের স্পিডটা অনেক বেশি, তাই না? তো এটাকে হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি বলা হয়, এটাকে মেগাহার্টজ দিয়ে প্রকাশ করা হয়। তোমরা যখন পিসি এর কনফিগারেশন দেখবা তখন দেখবা সিপিইউ কনফিগারেশনের মধ্যে এটা থাকে, আমরা ক্লক স্পিড বলি আর কি, সিপিইউ এর ক্লক স্পিড। মেগাহার্টজ বলতে হচ্ছে কি 1 মিলিয়ন টাইমস ইন 1 সেকেন্ড, 1 মেগাহার্টজ মানে। থার্ড পয়েন্ট হচ্ছে ইউজুয়ালি either the rising or falling edge of a signal is used as synchronization timing, and there is a technique called DDR, double data rate, that uses both. So এখানে একটা দেখো সাইকেলের ব্যাপ্তিটা দেখানো হয়েছে। কোত্থেকে শুরু হলো? জাস্ট যখন সিগন্যালটা শুরু হচ্ছে, স্টার্টিং রাইজিং, মানে যখন রাইজ করা শুরু করছে তখন থেকে শুরু হলো, এবং পরবর্তীতে কোথায়, জাস্ট তার আগ মুহূর্ত পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে একটা সাইকেল বলা হয় এটাকে, ঠিক আছে? অথবা যেখান থেকে ফল করছে সেটাও চিন্তা করতে পারতাম। তার মধ্যে যদি ফলটা নিতাম, ধরো এখান থেকে, এটা হচ্ছে ফল করছে, তাই না? এখান থেকে ফল করছে, সেখান থেকে যদি নিতাম হতো এখান থেকে এ পর্যন্ত হতো, জাস্ট ফলের আগ পর্যন্ত, এটা হচ্ছে 1 সাইকেল হতো। আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে ডিডিআর, ডাবল ডেটা রেট, যেটা এই বোথ দুইটাকে ইউজ করে, ফলিং এন্ড রাইজিং, এটা হচ্ছে ডিডিআর বলা হয়। সেখান থেকে মনে রাখার বিষয় হচ্ছে ক্লক জেনারেটরের কাজ কি, আমরা কি জন্য ইউজ করি? সিনক্রোনাইজেশনের জন্য এন্ড কন্ট্রোলের জন্য, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এর স্পিডটাকে ক্লক ফ্রিকোয়েন্সি মেগাহার্টজ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইউনিট মেগাহার্টজ, আর একটা সাইকেল, কোন অংশটুকু একটা সাইকেল বলা হয়, ঠিক আছে? এরপর আসো বাস। বাস কিন্তু অ্যাকচুয়ালি কমিউনিকেশন লাইনস, তাই না? আমরা জানি আসলে একটা অংশ থেকে, মানে সিপিইউ এর মধ্যে একটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন যার মাধ্যমে হয় সেটা বাস বলা। দেখো বাস ইজ আ সিগন্যাল পাথ for connecting various devices and registers and transmitting data and control signals. So বাসটা আমাদের সিপিইউ এর বিভিন্ন ডিভাইস এবং যে রেজিস্টার গুলো আছে সেগুলোর সাথে কমিউনিকেট করার জন্য একটা পাথ, এই পাথের মধ্যে কি ট্রান্সমিট করে? ডেটা ট্রান্সমিট করে এবং কন্ট্রোল সিগন্যাল ট্রান্সমিট করে। কন্ট্রোল সিগন্যাল কিন্তু আমাদের কন্ট্রোল ইউনিট থেকে আসে, তাই না? Concerning the bus, there is a serial bus that sends data in sequence of 1 bit each. Serial bus that sends data in the sequence of 1 bit each, and there is a parallel bus that simultaneously sends multiple bits. So যে বাসের মধ্যে সিরিয়ালি একটা করে বিট পাস করে সেটা আমরা বলি সিরিয়াল বাস, যেমন সাইমালটেনিয়াসলি মাল্টিপল বিট পাস করতে পারে বা ট্রান্সমিট করতে পারে, এটা হচ্ছে প্যারালাল বাস, ঠিক আছে? এই টার্মগুলো মাথায় রাখতে হবে, এগুলা মানে এখান থেকে কোশ্চেন আসলে এই ধরনের কোশ্চেন আসবে, তাই না? Performance of bus is decided by the access mode.
such as the number of bits that can be sent in one clock signals which is defined for each bus. মানে কোনটা বাসের পারফরম্যান্স কিসের উপর ডিপেন্ড করবে একটা ক্লক সিগন্যালে, যে আমি একটু আগে দেখে আসছি, তো একটা ক্লক সাইকেল, ঠিক আছে। সো ওয়ান ক্লক সিগন্যালের মধ্যে কতগুলা বিট সে পাস করতে পারলো বা সেন্ড করতে পারলো, ঠিক আছে, সেটা হচ্ছে তার পারফরম্যান্সের ম্যাট্রিক্স। যে বাসের মধ্যে যত বেশি সংখ্যক বিট পাস করা যাবে ওয়ান ক্লক সিগন্যালে, তার পারফরম্যান্স তত বেটার। এটাকে বাস উইথ বলা হয়। একটু মনে রেখো, যদি রাস্তা চওড়া হয় তাহলে কিন্তু বেশি সংখ্যক বাস প্যারালালি চলতে পারে, তাই না? ধর আমরা বলি 2 লেন 4 লেন এরকম বলি না, 2 লেন মানে কি এট এ টাইম প্যারালালি 2টা কার পাস করতে পারে। 4 লেন হলে 4টা কার, তাহলে পারফরম্যান্স কার বেটার? 4 লেনের রাস্তাতে পারফরম্যান্স বেটার, তাই না? এখানে অ্যাকচুয়ালি সেম কনসেপ্ট, এক্স্যাক্টলি সেম। তো এটাকে আমরা রাস্তার উইথ বলি 2 লেন, এটাকে বলা হচ্ছে বাস উইথ। ওকে, এখন দেখো এই বাসের একটা ক্লাসিফিকেশন আছে অ্যাকর্ডিং টু দা কানেকশন পয়েন্ট। কানেকশন পয়েন্ট বলতে সে কাকে কোন পয়েন্টে কানেক্ট করে। কারণ আমরা কি জানি, বাস হচ্ছে সিপিইউ এর মধ্যে ডিভাইসের সাথে কানেক্টেড কানেকশনটা তৈরি করে, তাই না? তো ক্লাসিফিকেশন কি বলা হচ্ছে, ইন্টারনাল বাস এন্ড এক্সটার্নাল বাস এরকম আছে। সিপিইউ ইন্টারনাল বাস, সিপিইউ এক্সটার্নাল বাস। সিপিইউ ইন্টারনাল বাসটা কি? দিস ইজ আ বাস ইউজড ইনসাইড দ্য সিপিইউ। আর এক্সটার্নাল বাস, this is a bus that connects the CPU and the external devices. তো CPU এর সাথে এক্সটার্নাল এর সাথে যে কানেকশনের জন্য যে বাস ইউজ করা হয় তাকে বলা হচ্ছে এক্সটার্নাল বাস, আর CPU এর মধ্যে যে বাস ইউজ করা হচ্ছে তাকে হচ্ছে ইন্টারনাল বাস। The clock frequency of the external bus is generally different from that of the CPU. So তুমি খেয়াল করবা, অনেক সময় এক্সাম্পল কিন্তু আসতে পারে যে যেহেতু বাস বলা হচ্ছে, বলার পরে সব ধরনের বাসে বাস স্পিড বা ক্লক ফ্রিকোয়েন্সি সমান কিনা, সমান তো হবে না কিন্তু, তাই না? ইন্টারনাল এবং এক্সটার্নাল মধ্যে ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? জেনারেলি অ্যাকচুয়ালি ডিফারেন্টই হয়। ওকে, এক্সটার্নাল বাসের মধ্যে আবার কয়েকটা ধরনের টাইপ আছে, সিস্টেম বাস, মেমোরি বাস এন্ড ইনপুট আউটপুট বাস। সিস্টেম বাসটা কি? কালেক্টিভ টার্ম ফর দ্য বাসেস ডিরেক্টলি কানেক্টেড ফ্রম দ্য সিপিইউ টু আউটসাইড। মেমোরি বাস that is mainly connected to the main memory unit, আর হচ্ছে input output bus that is mainly connected to the input output devices. নাম থেকে অ্যাকচুয়ালি খুবই obvious যে এগুলোর নাম কেন মনে হয়েছে, তাই না? এরপর আসা হচ্ছে expansion bus. This is a bus that connects the PC and expansion cards. PC তে বিভিন্ন কার্ড ইউজ করেন না, external কার্ড, তাদের সাথে যে বাসগুলো ইউজ করা হয় সেগুলো এক্সপানশন বাস বলে। এখন দেখো, আগে যে ক্লাসিফিকেশনটা ছিল এটা অ্যাকর্ডিং টু দ্য কানেকশন পয়েন্ট, যে কোত্থেকে কোথায় কানেক্ট করে তার উপর বেস করে ক্লাসিফিকেশনটা ছিল। ইন্টারনাল বাস, এক্সটার্নাল বাস এন্ড এক্সপানশন বাস। আর এক্সটার্নাল বাসের মধ্যে ছিল সিস্টেম বাস, মেমোরি বাস এন্ড ইনপুট আউটপুট বাস। এখন দেখো এই সেম বাসই আমরা অ্যাকর্ডিং টু ইউজেস, বাসের ইউজেসটা কি তার উপর বেস করে এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে কন্ট্রোল বাস, একটা ডেটা বাস। মানে বাসগুলো কি কাজে ব্যবহার করা হচ্ছে, কিন্তু কানেকশন পয়েন্ট না, ঠিক আছে? কি কাজে ব্যবহার করা হচ্ছে? অ্যাড্রেস বাস ফর স্পেসিফাইং দ্য রেফারেন্স অ্যাড্রেস টু দ্য মেইন মেমরি ইউনিট। আমরা তো জানি মেইন মেমরি বা র্যাম থেকে কিন্তু ডেটা বা ইনস্ট্রাকশন ফেস করতে হয়, তাই না? ফেস করার জন্য আমাদেরকে অ্যাড্রেস জানতে হয়, অ্যাড্রেসগুলো তার কাছে পাস করতে হবে, তাই না? সেই পাসগুলো এই মানে এই ডেটাগুলো, এই অ্যাড্রেসগুলো যে বাসের মাধ্যমে পাস করে তাকে বলা হচ্ছে অ্যাড্রেস বাস। কন্ট্রোল বাস, নাম শুনে বুঝতে পারছো, বাস ফর গিভিং ডিরেকশনস টু ইচ ডিভাইস ফ্রম দ্য কন্ট্রোল ইউনিট। ডেটা বাস ফর এক্সচেঞ্জিং ডেটা। নাও ছোটটা এক্সাম্পল চিন্তা করো, ধরো একটা ইনস্ট্রাকশন আছে, দুইটা অপারেটরের মধ্যে যোগ করতে হবে, ঠিক আছে? সো এই ইনস্ট্রাকশনটা ডেফিনেটলি মেমোরিতে কোনটা মেমোরি অ্যাড্রেসে ছিল, সেখান থেকে রিফ্রেশ করে নিয়ে আসতে হবে। তো এই অ্যাড্রেসটা যে বাসের মাধ্যমে যাবে এটা হচ্ছে অ্যাড্রেস বাস। এরপরে এটা যে ফেস করতে হবে এটা একটা কন্ট্রোল ডিরেকশন, তাই না? সো এটা যে বাসের মাধ্যমে যাচ্ছে তাকে বলা হচ্ছে কন্ট্রোল বাস, এই ফেস করার ইনস্ট্রাকশন যেখানে যাচ্ছে। আর হচ্ছে যে অপারেটরের উপরে ধরো অ্যারিথমেটিক অপারেশন বা যোগ বা বিয়োগ করা হবে
সেই অপারেন্ডটা যে বাসের মধ্যে পাস করা হচ্ছে বা যে ডেটাটা পাস করা হচ্ছে তাকে বলা হচ্ছে ডেটা বাস। এটা নিয়ে সেখানে খেয়াল করো, ইন কনভেনশনাল বাসেস it is Newman architecture, the same bus was used for loading instructions and data. So Newman architecture কি ছিল, actually same বাসই ইউজ হতো for loading instructions and data। এখানে যারা ডিফারেন্ট করা হয়েছিল তা না করে একটা বাসের মাধ্যমেই সবগুলো কাজ করা হতো। However, in modern day computers for loading instructions and data, the Harvard architecture is used where independent buses are provided for loading instructions and data. So Newman architecture কি ছিল, সেম বাসে ইনস্ট্রাকশন লোড করা এবং ডেটা পাস করা ইউজ করা হতো, মানে সেম বাসের মাধ্যমে করা হতো এই কাজ দুইটা। বাট যখন হার্ভার্ড আর্কিটেকচার আসলো ইন মডার্ন ডে কম্পিউটার্স, সেখানে ডিফারেন্ট কাজ সেপারেট কাজের জন্য সেপারেট বাস ইউজ করা শুরু করা হলো, ঠিক আছে। ইনস্ট্রাকশন লোডিং এর জন্য একটা বাস, আচ্ছা ডেটা ট্রান্সফারের জন্য আরেকটা বাস। দেখো, the main buses presently used in PCs are as follows. নরমালি এখনকার পিসিতে কি ধরনের বাস ইউজ করা হয়, একটা হচ্ছে পিসিআই পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট, আর হচ্ছে পিসিআই এক্সপ্রেস, পিসিআইই বলা হয়। পিসিআইটা কি? This is an external bus specification defined by the Intel Corporation. PCI specification of bus with 32 bits, bus clock 33 megahertz, and transfer rate of 133 megabytes per second is common. মানে এটা হচ্ছে মানে কিছু প্রপার্টি বলে দেওয়া হচ্ছে আর কি। এটা কার দ্বারা ডিফাইন করা, তুমি বাসের উইথটা কত, বাসের ক্লক স্পিড কত, এন্ড ট্রান্সফার রেটটা কত। আর PCI Express is PCIe. This is an external bus specification defined by the PCI SIG to replace PCI. So PCI টা old ছিল, PCIe টা হচ্ছে latest. The transfer rate is 500 megabytes per second in full duplex mode. PCI তে ছিল 133 মেগাবাইটস, সেখানে চলে আসছে 500 মেগাবাইটস। বুঝতে পারছো, অলমোস্ট 4 গুণ ফাস্টার, 4 টাইমস ফাস্টার। এবং ফুল ডুপ্লেক্স মোড, এটা কি মনে আছে তোমাদের? ফুল ডুপ্লেক্স মানে কি, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড, এগুলো কি কারো মনে আছে, বলতে পারবা? স্যার ডেটা হচ্ছে একটা ওয়েতে গেলে হচ্ছে হাফ ডুপ্লেক্স একটা টাইমে, আর যদি একই সময় দুই সাইড থেকে ডেটা আসা যাওয়া করতে পারে তাহলে ফুল ডুপ্লেক্স। এক্স্যাক্টলি, রাইট অ্যান্সার। যখন মানে ধরো ওয়ান ওয়ে রোড, ধরো আমরা হাতে জেলে ওয়ান ওয়ে রোড না একদিকে যেতে হয়, এটা কিন্তু হাফ ডুপ্লেক্স। আর যেটা টু ওয়ে রোড, গ্রামের দিকে নর্মালি যেটা থাকে বা ঢাকার বাইরে গেলে দেখবা একই রাস্তার মধ্যে যাচ্ছে এবং আসছে, তাই না? তো সেটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড, বুঝতে পারছো? তো ডেফিনেটলি ফুল ডুপ্লেক্স হলে কি হবে, যেমন ধরো এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি ফুল ডুপ্লেক্সের। এই যে ধরো আমি কথা বলছি, তাই না? আমি কথা বলতে পারছি, তোমরা কথা বলতে পারছো না, যাতে এমন না যে আমি যখন কথা বলছি তখন তোমাদের কথা বলার নিষেধ বা তোমার কথা বলার এটা অফ করে রাখা, তা তো না, তাই না? আমি বলতে পারবো, তুমি বলতে পারবো। ধরো টেলিফোন লাইন, এটা কিন্তু সবই ফুল ডুপ্লেক্স লাইন, ফুল ডুপ্লেক্স মোডে আছে, বোথ সাইড থেকে ইন্টারেকশন হতে পারে, ঠিক আছে? যদি এটা হাফ ডুপ্লেক্স হতো তাহলে একজন কথা বলতো, আরেকজন তো বন্ধ থাকতো, দেন সে থামতো তো আরেকজন শুরু করতো, এভাবে করতে হতে পারে। আচ্ছা, এরপর আমরা এখন এতক্ষণ পড়ছিলাম হচ্ছে সিপিইউ কনফিগারেশন। হ্যাঁ, এরপর আমরা মেইন মেমরি কনফিগারেশনে পড়বো। সিপিইউ কনফিগারেশনে কি কি পড়লাম জাস্ট একটু রিক্যাপ করি। সিপিইউ কনফিগারেশন ছিল কন্ট্রোল ইউনিট, তারপর হচ্ছে অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট, তারপর হচ্ছে রেজিস্টার, ক্লক জেনারেটর এন্ড বাস। এই পাঁচটা জিনিস আমরা পড়ছি সিপিইউ কনফিগারেশনের মধ্যে। আর এরপরে আমরা পড়া শুরু করবো হচ্ছে মেইন মেমরি কনফিগারেশন। তো তার আগে আমি তোমাদের যারা পরে জয়েন করছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। 106 জয়েন করছো? 106 আছো? জয়েন তো করার কথা, এখন লিস্টে দেখা যাচ্ছে 109, 109 লিস্টের মধ্যে আছে
106 into 9. Anyways, আমরা শুরু করি এবার হচ্ছে মেইন মেমরি কনফিগারেশন তে। দেখো, we will learn about main memory configuration in 3 parts. It's memory devices, components of main memory, and capacity expansion of main memory. তিনটে ভাগে আমরা মেইন মেমরি কনফিগারেশনটা করব। ওকে, ফার্স্ট অফ অল memory devices. Memory device কি? Memory devices are devices that configure main memory and registers. Okay. In particular, IC-based memory devices are referred to as semiconductor memory or IC memory. Two IC memories are RAM and ROM. আমাদের সব খুবই well known, তাই না? Random access memory and read-only memory. So এই দুইটা কি টাইপ মেমরি? কিন্তু IC-based memory, IC memory আর কি, না semiconductor memory আর কি। And also RAM or random access memory. People also RAM is an IC memory where reading and writing of data can be done freely. So RAM এর ক্ষেত্রে read করা যায় and write করাও যায়, যেটা অ্যাকচুয়ালি RAM এর ক্ষেত্রে হয় না। দেখুন কি পড়ে, it is not suitable for storing data for a long time because it has a property called volatility, where data is cleared when the power is off. So আমরা কি জানি, RAM হচ্ছে ভোলাটাইল মেমোরি, তাই না? সো যে মেমোরিতে যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকে ততক্ষণ পর্যন্ত সে ডেটা স্টোর করে রাখতে পারে। যখনই পাওয়ার চলে যায় তখন সে র্যামটা পুরো আবার ক্লিন হয়ে যায়, মানে ব্ল্যাঙ্ক হয়ে যায়। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে এটা লং টাইম স্টোরেজের জন্য সুইটেবল না এটা। কিন্তু এখানে রাইট করতে পারবো, রিড করতে পারবো। টু টাইপস অফ RAM আর দেয়ার, হচ্ছে SRAM and DRAM. SRAM বলতে বোঝানো হচ্ছে স্ট্যাটিক RAM and DRAM হচ্ছে ডাইনামিক RAM. এখন দেখো SRAM টা কি? SRAM or static RAM. While its operating speed is high, it is expensive and it also has high power consumption. So তুমি খেয়াল করো, আমরা তো SRAM এবং DRAM পড়ছি, হ্যাঁ? SRAM টা কি বলা হচ্ছে? Its operating speed is high. So তার মানে বোঝা যাচ্ছে DRAM এ কিন্তু অপারেটিং স্পিড একটু স্লো, কম্পারেটিভলি SRAM ফাস্টার, কিন্তু এটা কি এক্সপেন্সিভ এবং এটার পাওয়ার কনজাম্পশনও বেশি। ঠিক আছে, তাহলে অপারেটিং স্পিড SRAM এর বেশি কম্পেয়ার টু DRAM, কিন্তু SRAM এক্সপেন্সিভ এন্ড পাওয়ার কনজিউম করে বেশি। সেই ক্ষেত্রে DRAM পাওয়ার কনজিউম করে কম এবং লেস এক্সপেন্সিভ, সেই ক্ষেত্রে স্পিডটাও কম। As for its memory mechanism, it uses a flip-flop circuit that continues to retain the preceding status, and electrical charge that records information can be retained as long as power is supplied. যেহেতু ইলেকট্রিক্যাল চার্জের মাধ্যমে যেটা ইনফরমেশন স্টোর করে বা রেকর্ড করে, সেই জন্য যতক্ষণ পর্যন্ত পাওয়ার সাপ্লাই ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত ডেটাগুলো স্টোর মানে স্টোর থাকে। পাওয়ার সাপ্লাই না থাকলে ডেটা আর থাকবে না, স্বাভাবিক, যেহেতু চার্জ চলে যাবে পাওয়ার সাপ্লাই না থাকলে। However, its disadvantages are a low degree of integration because of complex configuration of the circuit, and storage capacity is smaller compared to DRAM. So এটার যে শুধু সুবিধা কিন্তু আছে, সুবিধা কি? এটা স্পিড অনেক হাই, তাই না? কিন্তু অসুবিধা কি আছে? অসুবিধা হচ্ছে এটা ইন্টিগ্রেশন ডিগ্রি কম, মানে এটা কম ইন্টিগ্রেট করা হয় বা কম ধরে ইউজ করা হয়, এভাবে বলা যেতে পারে। তার রিজনটা কি? এটা হচ্ছে এটা কনফিগারেশন কমপ্লেক্স, আর স্টোরেজ ক্যাপাসিটি DRAM এর তুলনায় স্মলার, ছোট স্টোরেজ থাকে। It is mainly used in registers or other memory devices. আমরা কি জানি, রেজিস্টারে টেম্পোরারি ডেটা স্টোর করার জন্য ইউজ করা হয় রেজিস্টার, তাই না? এবং ডেফিনেটলি সেখানে বড় ডেটা স্টোর করা হয় না, ছোট ছোট ডেটা স্টোর করা হয়, তাই না? যেগুলো মেমরি কম লাগে। সেজন্য এই ক্ষেত্রে SRAM টা ইউজ করা হয় নরমালি। রেজিস্টারের ক্ষেত্রে SRAM, এটা একটু খেয়াল রাখতে হবে। And also DRAM or dynamic RAM, while its operating speed is somewhat slow. যেটা বললাম, SRAM operating speed faster বা operating speed higher, DRAM এর ক্ষেত্রে একটু lower বা slow. It uses a simple circuit where electrical charge is retained by condenser or capacitor.
সো এসএম এর ক্ষেত্রে কিন্তু ফ্লিপ ফ্লপ ইউজ করে, ঠিক আছে, আর DRAM এর ক্ষেত্রে কন্ডেন্সার আর ক্যাপাসিটর ইউজ করে। ওকে, এবং এটা মাস সিম্পলার সার্কিট, সেজন্য যেহেতু এটা সিম্পলার, কমপ্লেক্স না অতটা, সেজন্য এটা কিন্তু ইন্টিগ্রেশন ডিগ্রি হাই, সহজে ইউজ করা যায়। অর্থাৎ therefore the degree of integration is high and large capacity memory can be easily created at low cost. SRAM is expensive, DRAM টা less expensive, এবং less expensive হওয়ার কারণে large capacity of memory can be easily made or created. However, the problem is that electrical charge that records information is lost over time. SRAM এ কিন্তু যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকতো ততক্ষণ পর্যন্ত সে চার্জটা ধরে রাখতে পারতো, সো মেমোরি ইনফরমেশন থেকে যেত, নষ্ট হতো না। কিন্তু DRAM এর ক্ষেত্রে কি হয়, ওভার টাইম চার্জটা রিচার্জ হয়ে যায়। ওকে, and therefore it is necessary to rewrite the information, এটাকে রিফ্রেশ বলা হয়। সো SRAM এর ক্ষেত্রে রিফ্রেশের প্রয়োজন নাই, DRAM এর ক্ষেত্রে রিফ্রেশের প্রয়োজন আছে, কারণ হচ্ছে SRAM কিন্তু চার্জ হারায় না, ফ্লিপ ফ্লপ এবং চার্জটা স্টোর থাকে ততক্ষণ পর্যন্ত পাওয়ার চলে থাকে। কিন্তু DRAM এর ক্ষেত্রে যে ক্যাপাসিটর বা কন্ডেন্সার ইউজ করা হয়, সে ওভার টাইম চার্জ হারাতে থাকে। যখন চার্জ হারানো মানে কি, অন অন এক সময় জিরো হয়ে যাবে, তাই না? একটা ধর একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, এই থ্রেশহোল্ড ভ্যালুর উপরে থাকলে সেটা 1, আর থ্রেশহোল্ড ভ্যালুর নিচে থাকলে এটা 0, এভাবে ধরা হয় নরমালি। যদি চার্জ হারাতে থাকে তো এক সময় তো থ্রেশহোল্ডের নিচে চলে আসবে, তখন এটা অন ভ্যালু 0 হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য করা হয় কি, কিছুক্ষণ পর পর এটাকে রিফ্রেশ করা হয়, রিফ্রেশ মানে রিরাইট করা হয়, যাতে ওর চার্জটা ফুল চার্জ থাকে। ওকে, এক্সাম্পল হচ্ছে SDRAM, সিনক্রোনাস DRAM, DDR SDRAM, ডাবল threaded SDRAM and RDRAM, RAM bus DRAM. That's just an example to মনে রাখো। সো এটার পার্থক্য হচ্ছে RAM এর পার্ট। RAM হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি, এর মধ্যে দুইটা টাইপ ছিল, SRAM and DRAM, স্ট্যাটিক RAM and ডাইনামিক RAM। স্ট্যাটিক RAM হচ্ছে হায়ার স্পিড DRAM এর তুলনায়, কিন্তু এটা কমপ্লেক্স এবং এক্সপেন্সিভ, পাওয়ার কনজাম্পশন বেশি। On the other hand, DRAM হচ্ছে একটু less faster, একটু স্লো comparatively, but এটার এক্সপেন্সিভ মানে এর খরচ কম, less expensive, এবং পাওয়ার কনজাম্পশনও কম। কিন্তু যেহেতু SRAM ফ্লিপ ফ্লপ ইউজ করে, তো সেটা ওভার টাইম চার্জ হারায় না, বাট DRAM কন্ডেন্সার ও ক্যাপাসিটর ইউজ করার কারণে ওভার টাইম চার্জ হারায়। এজন্য DRAM এর ক্ষেত্রে রিরাইট বা রিফ্রেশ করার প্রয়োজন হয়, ঠিক আছে? সেগুলো একটু মনে রাখলে আই হোপ উইল বি এনাফ। এখন আসলে ROM হচ্ছে রিড অনলি মেমোরি। দেখো, RAM is IC memory that can be used only for reading data. It has a property non-volatility, where data is not lost even when the power is off. আমরা জানি সেটা হচ্ছে ROM হবে, not RAM, ROM. So RAM হচ্ছে volatile memory, but ROM কিন্তু non-volatile, তাই না? non-volatile হওয়ার কারণে এটা পাওয়ার অফ হয়ে গেলেও ডেটা হারায় না। টু টাইপস এর ROM আছে, একটা হচ্ছে মাস্ক ROM, ইউজার প্রোগ্রামেবল ROM। মাস্ক ROM টা কি? This is a type of ROM where users cannot write data. মাস্ক ROM এ কোনোভাবেই ডেটা রাইট করা সম্ভব না। This memory is used to store programs or data in factories, and the information is used only for the purpose of reference. যেহেতু এটা রাইট করা যায় না, শুধুমাত্র রিড করার জন্য, রেফারেন্স ইউজ করার জন্য ইউজ করা হবে, ঠিক আছে? এটা হচ্ছে মাস্ক ROM। আর ইউজার প্রোগ্রামেবল ROM টা কি? This is a type of ROM where users can write data. User programmable ROM এ আমরা ডেটা রাইটও করতে পারবো on the basis of the writing methods and restrictions of the number of rewritable times. This is classified as follows. So আমাদের বললাম যে ইউজার প্রোগ্রামেবল ROM এ রাইট করা যায়। এখন রাইটটা কিভাবে করা যাবে, টেকনিকটা কি বা মেথডটা কি, কি মেথড ফলো করে রাইট করা হয় এবং কতবার রাইট করা যাবে, আনলিমিটেড টাইমস রাইট করতে পারবো, এই নির্দিষ্ট সংখ্যা রাইট করতে পারবো, তার উপর বেস করে এটা কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে PROM, দ্যাট ইজ প্রোগ্রামেবল ROM। This is a type of ROM where user can write information only once.
দেখো প্রোগ্রামেবল রমে রাইট করা যাবে, কিন্তু এখানে রেস্ট্রিকশন আছে, শুধুমাত্র একবারই রাইট করা সম্ভব। একবার রাইট করা হয়ে গেলে তো তার কাজ শেষ, এটা আর রাইট করা যাবে না। নেক্সট হচ্ছে ইউভি ইপিরম, আলট্রাভায়োলেট ইরেজেবল ইপিরম। আলট্রাভায়োলেট ইরেজেবল প্রোগ্রামেবল রম। ওকে, প্রোগ্রামেবল রমে কি ছিল, শুধুমাত্র একবার রাইট করা যেত। আর আলট্রাভায়োলেট ইরেজেবল পিরমে কি বলা হচ্ছে দেখো, this is a type of ROM where data can be rewritten after information is erased by irradiating ultraviolet rays. সো এখানে ওই কন্ডিশনটা নাই যে একবারই রাইট করা হবে, এখানে বলা হচ্ছে রিরাইট করা সম্ভব, রিরাইট করা যাবে। কিন্তু কখন যাবে, যদি এটা আলট্রাভায়োলেট রে ইউজ করে আগের ইনফরমেশনটা ইরেজ করা হয়, মুছে ফেলা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে ইউভি ইপিরম। তারপর হচ্ছে ইইপিরম, দ্যাট ইজ ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। ওকে, আগেটা ছিল ইউভিপিরম, আলট্রাভায়োলেট ইরেজেবল, তাই না? ইউভিপিরম আলট্রাভায়োলেট, এটা হচ্ছে ইইপিরম, দ্যাট ইজ ইলেকট্রিক্যালি ইরেজেবল, আর এটা হচ্ছে আলট্রাভায়োলেট ইরেজেবল। This is a type of ROM where data can be rewritten after all or a part of information is electrically erased. Okay. It is limited life because of deterioration, and the number of readable times is restricted to a few tens of thousands of times to a few million times. প্রথমটা ছিল যেটা পিরম, সেটা হচ্ছে একবার এড করা যেত। তারপর হচ্ছে ইউভি পিরম, এটা হচ্ছে আলট্রাভায়োলেট ইরেজেবল পিরম। ইউভিই পিরম, আলট্রাভায়োলেট ইরেজেবল পিরম। এখানে একবার না, মাল্টিপল টাইম লেখা করা যেত। শর্ত ছিল আলট্রাভায়োলেট রে ইউজ করে আগে অংশটাকে ইরেজ করে নিতে হবে। এরপর যেটা আসছে এটা হচ্ছে ইলেকট্রনিক ইরেজেবল পিরম। এখানে কি করা হচ্ছে, বলা হচ্ছে যে ফুল ইনস্ট্রাকশন অথবা পার্ট অফ ইনস্ট্রাকশন তুমি যদি ইরেজ করতে পারো ইলেকট্রনিক্যালি, তাহলে এখানে তুমি আবার রাইট করতে পারবা, কিন্তু এটা রেস্ট্রিক্টেড। এটা হচ্ছে ফিউ টেন্স অফ থাউজেন্ডস থেকে মিলিয়ন টাইমস, কয়েক মিলিয়ন টাইমস হতে পারে। লাস্ট হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। It is a semiconductor memory where data can be written after data is erased in units of blocks through electrical operations. তো ফ্ল্যাশ মেমোরিতে কি হয়, ব্লক আকারে এটা ডিলিট করা হয় বা ইরেজ করা হয়, এবং সেখানে আমরা এটা রিরাইটও করা যায়। Flash memory is a type of EEPROM. Flash memory is a type of EEPROM. That means electrically erasable programmable ROM. Therefore, the number of readable times is limited. যেহেতু ইলেকট্রনিক্যালি ইরেজেবল, সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ টাইমস মানে কতবার রিড করা যাবে তার একটা নির্দিষ্ট টাইম থাকে, আনলিমিটেড রিডেবল না। However, it is used for various applications as portable and convenient storage medium. I hope তোমরা বুঝতে পারছো। আচ্ছা, পলাশ জয়েন করছো? পলাশ পলাশ কে আছো? স্যার 109 স্যার জয়েন করছি স্যার। 109, আচ্ছা হ্যাঁ 100 দেখেছি। পলাশ তো 106। ওকে, 106 টাইম দিয়েছে এটা দিয়েছে। আচ্ছা পলাশ কোনো শুনতে পাচ্ছে না। এনিওয়েজ, এখন আসো কম্পোনেন্টস অফ মেমোরি। আমরা এতক্ষণ মেমোরি ডিভাইস পড়ছিলাম, ঠিক আছে? এখন আমরা পড়তে যাচ্ছি কম্পোনেন্টস অফ মেন মেমোরি। মেমোরিতে কি কি কম্পোনেন্ট থাকে? In broad terms, the main memory unit is composed of three components, that is memory unit, read-write feature, and address selection feature. Okay, so এই তিনটা কম্পোনেন্ট মিলে হচ্ছে মেন মেমোরিটা হয়। মেমোরি ইউনিটটা কি? This contains memory cells, storage device that record data. So এটা হচ্ছে মেমোরি ইউনিট, যেটা অ্যাকচুয়ালি আমরা সেলস বলি আর কি, যেখানে ডাটা স্টোর করা থাকে মেইনলি। তারপর read-write feature, these reads and writes data in the recording area, collection of memory cells. So read-write ফিচারের সাহায্যে এই ডেটা থেকে বা এই এরিয়া থেকে রিড করা হয়। অ্যাড্রেস সিলেকশন ফিচার, দিস ইন্টারপ্রিটস দ্য স্পেসিফাইড অ্যাড্রেস এন্ড সিলেক্ট দ্য রেকর্ডিং এরিয়া অফ দ্য ডেটা। সো অ্যাড্রেস সিলেকশন ফিচারের সাহায্যে কোন অংশ থেকে রিড করা হবে
কোন অংশ থেকে সেটা এটা এখান থেকে ডিসাইড করা হয়। এই যে জন্য এর সাথে রিলেটেড হচ্ছে অ্যাড্রেস বাস আর রিলেটেড সাথে ডেটা বাস। ঠিক আছে, এটা কিন্তু হার্ভার্ড আর্কিটেকচার। নিউমেরিক হচ্ছে সেম বাসের মধ্যেই অ্যাড্রেস এবং ডেটা বাস ছিল। দেখো এখন আসা হচ্ছে অ্যাক্সেস অপারেশন টু মেন মেমোরি। আমরা কি দেখে যতক্ষণ থেকে যে মেমোরি থেকে অ্যাক্সেস করতে হয় ইনফরমেশন, ইনস্ট্রাকশন অ্যাক্সেস করতে হয়, তারপরে ডেটা অ্যাক্সেস করতে হয়, তাই না? সো অ্যাক্সেস অপারেশনটা কিভাবে হয়? থ্রু অ্যাড্রেস বাস স্পেসিফাইড through address bus, the specified address is handed over to the address selection feature. অ্যাড্রেস বাসের মাধ্যমে যে অ্যাড্রেসটা আসে সেটা কার কাছে দেওয়া হয়? অ্যাড্রেস সিলেকশন ফিচার কাছে দেওয়া হয়। এই যে এটা এখানে পাঠানো হচ্ছে। The address selection feature decodes the specified address by using the address decoder and selects the recording area to be accessed. So সেটা কি করে? তারপরে যখন অ্যাড্রেস পাঠানো হলো, অ্যাড্রেস স্পেসিফাই পাঠানো হলো, তখন সেটাকে ডিকোড করলো। ডিকোড করে সেখান থেকে পুরো একটা এরিয়াকে সিলেক্ট করে দিল যে এই জায়গা থেকে তোমাকে রিড করতে হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস সিলেকশন অপারেশন। এরপর রিড রাইট ফিচার কি করে? রিডস এন্ড রাইটস ডেটা ইন দ্য সিলেক্টেড রেকর্ডিং এরিয়া। When data is read, data that is read from the recording area is passed on to the CPU via data bus. When data is written, data is transferred from CPU via data bus in the recording area. So এখান থেকে বুঝতে পারছো অ্যাড্রেস বাস থেকে অ্যাড্রেসটা আসবে অ্যাড্রেস সিলেকশন ফিচারের কাছে। অ্যাড্রেস সিলেকশন ফিচার এটাকে ডিকোড করবে, ডিকোড করে মেমরি এরিয়া থেকে কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে সে পয়েন্ট করবে। এরপরে রিড রাইট ফিচারের কাছে যে ইনস্ট্রাকশন আসবে সেই অনুযায়ী সেখান থেকে ওই নির্দিষ্ট করা এরিয়া থেকেই রিড করবে অথবা রাইট করবে। ঠিক আছে, এরপর হচ্ছে ক্যাপাসিটি এক্সপেনশন অফ মেন মেমরি। In the commercially available PCs, the capacity of main memory is fixed beforehand. Below are two methods of further expanding the capacity. It actually মানে আসলে অত ইম্পর্টেন্ট কিছু না, তারপরে মনে রাখো এক্সটেন্ড মেমোরি, অ্যাডিশনাল মেমোরি আর হচ্ছে মেমোরি কার্ড। মানে সহজ কথায় ধরো আমরা র্যাম বাড়াই না, সেটা আর কি। হ্যাঁ, আসলে তেমন কিছু বলার মতো নাই। এটা ছিল আমাদের সেকেন্ড পার্ট। সো আমরা সিপিইউ কনফিগারেশন দেখছি, তারপর হচ্ছে মেমোরি কনফিগারেশন দেখছি, এখন আমরা দেখছি ইনস্ট্রাকশন এন্ড অ্যাড্রেসিং। এবারটা আমরা দেখব। ইনস্ট্রাকশন অ্যাড্রেসিং পার্টটা চারটা ভাগে বিভক্ত। হচ্ছে টাইপস এন্ড কনফিগারেশন অফ ইনস্ট্রাকশনস, এক্সিকিউশন সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস, অ্যাড্রেসিং মোড এন্ড ইন্টারাপ্ট। প্রত্যেকটা আমরা ভেঙে ভেঙে দেখা শুরু করবো। আচ্ছা, আমি জাস্ট একটু 5 মিনিটস একটু ব্রেক নিচ্ছি। হ্যাঁ, 9:40 বাজে, তো 9:45 থেকে ইনশাআল্লাহ আমি শুরু করবো। জাস্ট 5 মিনিটস একটা ব্রেক নিচ্ছি।
আচ্ছা আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা ফার্স্ট হচ্ছে দেখো আমরা ইনস্ট্রাকশন এন্ড অ্যাড্রেসিং পার্ট পড়ছিলাম। এর ফার্স্ট পার্ট হচ্ছে টাইপস এন্ড কনফিগারেশন অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন কি কি ধরনের হতে পারে সেটা আমরা দেখব। দেখো টাইপস এন্ড কনফিগারেশন অফ ইনস্ট্রাকশনস। The CPU reads the instructions that are stored in memory one by one and interprets and executes the instruction. মেমোরি থেকে ওয়ান বাই ওয়ান ইনস্ট্রাকশন ফেচ করে নিয়ে আসে সিপিইউ এবং সেটাকে ইন্টারপ্রিট করে এবং এক্সিকিউট করে। Instructions the CPU can interpret are machine language instructions which are represented with combination of zeros and ones. এটা আমরা জানি, পিসিতে যেহেতু জিরো ওয়ান ছাড়া কিছু জানে না, তো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে জিরো ওয়ান দিয়ে যেটা হয়, মেশিন যেটাকে রিড করতে পারে, মেশিন যেটা বুঝতে পারে, এক্সিকিউট করতে পারে। And a programming language that is used to write such instructions is called machine language. আমরা কখন মেশিন ল্যাঙ্গুয়েজে কোড করি নাই, তাই না? আমরা সর্বনিম্ন যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে করছি, তাই না? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ না। সো ওখান থেকে ওটাকে আবার ট্রান্সফার করে মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে যাওয়া হয়, তারপর হচ্ছে সেটা পিসি এক্সিকিউট করতে পারে। Below the main types of machine language instructions. কি ধরনের ইনস্ট্রাকশন আসতে পারে মেইনলি? যে অ্যারিথমেটিক অপারেশন ইনস্ট্রাকশন, লজিক্যাল অপারেশন ইনস্ট্রাকশন, ট্রান্সফার ইনস্ট্রাকশন, কম্পারিজন ইনস্ট্রাকশন, ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, শিফট ইনস্ট্রাকশন, ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। অ্যারিথমেটিকটা কি? অ্যারিথমেটিক অপারেশন যেগুলো করেন, এডিশন, সাবট্রাকশন। লজিক্যাল অপারেশন, লজিক্যাল প্রোডাক্ট, লজিক্যাল সাম অপারেশন যেগুলো হয়, লজিক্যাল অপারেশন যেগুলো হয় আর কি, যেগুলো আমরা জানি সেগুলো হচ্ছে ট্রান্সফার। This is an instruction that transfer data such as load and store. Transfer মানে করা হচ্ছে ধরো মেইন মেমরি থেকে রেজিস্টারে নিয়ে আসা, রেজিস্টার থেকে মেইন মেমরিতে রাইট করা, এটাকে ট্রান্সফার করা হচ্ছে। কম্পারিজন, লার্জার দ্যান, গ্রেটার দ্যান, সরি স্মলার দ্যান, যেগুলো হয় আর কি, ম্যাগনিটিউড রিলেশন বিটুইন টু ভ্যালুস, যেটা হচ্ছে ম্যাগনিটিউড কম্পারিজন করার জন্য। ব্রাঞ্চ হচ্ছে ইফ এলস কন্ডিশন আছে না, জাম্প করার জন্য বোঝায় আর কি। শিফট